এশিয়া টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর পরিবেশের দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশ। আর আজকে আমরা যে টপিক থেকে আলোচনা করা শুরু করব সেটা হলো কলকাতার ঢাল পূর্ব দিকে। চলো এখান থেকে আমরা আজকে শুরু করব। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, আর কারো কোনো কমেন্ট থাকলে বা কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে কলকাতার ঢাল কোন দিকে ছিল? উত্তর হবে পূর্ব দিকে। 2 নম্বর প্রশ্নে কি বলছে কত বছর আগে ঠিক হয় যে কলকাতার নোংরা পূর্ব দিকে ফেলা হবে? উত্তর হলো 1857 খ্রিস্টাব্দে, অর্থাৎ প্রায় 150 বছর আগে। 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে 300 বছর আগে কলকাতার নোংরা কোথায় ফেলা হতো? উত্তর হবে গঙ্গায়। 4 নম্বর প্রশ্ন হলো কলকাতার নোংরা জল কোথায় পাঠানো হবে বলে ঠিক করা হয়? উত্তর কি হবে? বিদ্যাধরী নদী দিয়ে বঙ্গোপসাগরে পাঠানো হবে বলে ঠিক হয়। 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, কোন নদী মরে গিয়ে পূর্ব কলকাতার জলভূমি সৃষ্টি হয়? কি হবে? বিদ্যাধরী নদী। 6 নম্বর প্রশ্ন কি বলছে, কলকাতার জলাভূমিতে কি কি প্রাণী দেখতে পাওয়া যায়? উত্তর কি হবে? শামুক, সাপ। 7 নম্বর প্রশ্ন কি বলছে, 7 নম্বর প্রশ্ন বলছে কলকাতার জলাভূমিতে কি চাষ করা হয়ে থাকে? উত্তর হবে মাছ চাষ করা হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 8 নম্বর প্রশ্ন কি বলছে কত খ্রিস্টাব্দে কলকাতায় মাছের ঘাট তৈরি হয়? উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন কি বলছে কত খ্রিস্টাব্দে কলকাতার পাকাপাকিভাবে মাছ চাষ শুরু হয়? উত্তর হবে 1918 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন কি বলছে কত খ্রিস্টাব্দে রাজ্যে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয়? উত্তর হবে 1929 খ্রিস্টাব্দে। এর পরবর্তী দেখো, আমাদের যে প্রশ্নগুলো আছে, যে টপিকটা আবার আলোচনা করবো সেটা হলো উদ্ভিদ আর প্রাণীদের নিয়ে জীবজগৎ। চলো এখান থেকে আবার প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন বলছে যে ভোরবেলা বাইরে বেরোলে কি দেখা যায়? উত্তর হবে নীল আকাশে সূর্য এবং চারিদিকের সবুজ গাছপালা দেখতে পাওয়া যায়। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 2 নম্বর প্রশ্ন বলছে, একটু জুম করে নিই। হ্যাঁ, 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, কি কি নিয়ে উদ্ভিদ জগৎ গড়ে উঠেছে? উত্তর হবে সূর্যের আলো, মাটি, জল ও বাতাস নিয়ে আমাদের এই উদ্ভিদ জগৎ গড়ে উঠেছে। 3 নম্বর প্রশ্নে কি বলছে, 3 নম্বর প্রশ্ন বলছে যে মধু কারা তৈরি করে? উত্তর হবে মৌমাছি। আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কাদের উপর নির্ভর করে থাকে? প্রাণীরা বেশি উদ্ভিদদের উপর নির্ভর করে থাকে। 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 5 নম্বর প্রশ্ন বলছে তৃণভোজী প্রাণী কাদের বলে? উত্তর হলো যে সকল প্রাণীরা উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং বেঁচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে। যেমন গরু, ছাগল, হরিণ, খরগোশ প্রভৃতি। এমনকি যার যত উদ্ভিদ আছে, মানে যত প্রাণী আছে যারা উদ্ভিদ, যেমন ঘাস তারপরে গাছের পাতা এইসব খেয়ে বেঁচে থাকে, তাদেরকে আমরা তৃণভোজী প্রাণী বলে থাকি। 6 নম্বর প্রশ্ন কি বলছে মাংসাশী প্রাণী কাদের বলা হয়? এক কথায় যারা মাংস বা শিকারী প্রাণী, যারা মাংস খেয়ে বেঁচে থাকে তাদেরকে আমরা কি বলি? মাংসাশী প্রাণী বলি। যেমন উত্তরে কি বলছে, যে সকল প্রাণীরা অন্য প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের মাংসাশী প্রাণী বলে, যেমন বাঘ, সিংহ প্রভৃতি। আর সর্বভোগ, 7 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্নে কি বলছে সর্বভোগ কাদের বলা হয়? সর্বভোগ মানে যারা সব, যেমন তৃণভোজী পশুরা কি করে? যেমন গাছের পাতা, শাকসবজি সব খায়। আবার যারা মাংসাশী তারা কি হয়? মাংসও খায়। সর্বভোগ দুটোই খায়। কেমন? উত্তরে দেখো বলছে যে সকল প্রাণীরা উদ্ভিদ এবং প্রাণী উভয়কে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের সর্বভোগ বলে, যেমন মানুষ। 8 নম্বর প্রশ্নে কি বলছে তৃণভোজী প্রাণীরা কি খেয়ে বেঁচে থাকে? উত্তর কি হবে? ঘাস, পাতা, গাছ, ফুল, ফল প্রভৃতি জিনিসকে তারা বেঁচে থাকে। 9 নম্বর প্রশ্ন কি বলছে, 9 নম্বর প্রশ্ন বলছে যে কারা তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে? উত্তর হলো বিভিন্ন মাংসাশী প্রাণী, যেমন বাঘ, সিংহ, নেকড়ে প্রভৃতি প্রাণীরা তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। 10 নম্বর প্রশ্ন কি বলছে উদ্ভিদ প্রাণীদের উপর কিভাবে নির্ভরশীল? উত্তর হলো 1 নম্বরে দেখো কি বলছে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য যে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে তা প্রাণীদের শ্বাসকার্যের ফলেই উৎপন্ন হয়। 2 নম্বর কি বলছে বিভিন্ন কীটপতঙ্গ, বাদুড়, পাখি প্রভৃতি প্রাণী উদ্ভিদদের পরাগ সংযোগে সাহায্য করে। 3 নম্বর হলো উদ্ভিদদের বীজ ও ফলের বিস্তার ও বহু প্রাণী সাহায্য করে। 11 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 11 নম্বর প্রশ্ন বলছে যে প্রাণীরা উদ্ভিদদের উপর কিভাবে নির্ভরশীল? উত্তর হলো প্রাণীদের খাদ্যের প্রধান উৎস হলো উদ্ভিদ।
তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে, আবার মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। পরবর্তী দেখো কি বলছে, বিভিন্ন কীটপতঙ্গ, পাখি, কাঠবিড়ালি প্রভৃতি প্রাণীরা উদ্ভিদের আশ্রয় গ্রহণ করে থাকে। 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 12 নম্বর প্রশ্ন বলছে যে সাঁতরাগাছি ঝিলে পাখিগুলো কখন আসে? উত্তর হবে শীতকালে। 13 নম্বর প্রশ্ন কি বলছে? 13 নম্বর প্রশ্ন বলছে যে হাঁস পুষলে কি কি পাওয়া যেতে পারে? উত্তর ডিম, মাংস প্রভৃতি। 14 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে লাল বনমোরগ, বাইসন দেখতে পাওয়া যায় এমন একটি অরণ্যের নাম করো। উত্তর কি হবে? জলদাপাড়া অরণ্য। তারপর কি বলছে 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 15 নম্বর প্রশ্ন বলছে গৌড় বা বাইসন কি? উত্তর হলো জলদাপাড়া জঙ্গলে এক ধরনের কালো গরুর মতো দেখতে জন্তু দেখা যায়, এদের গৌড় বা বাইসন বলে। 16 নম্বর প্রশ্ন কি বলছে আমাদের দেশি গরুরা আগে কাদের মতো ছিল? উত্তর হবে গৌড় বা বাইসনদের মতো দেখতে ছিল। 17 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 17 নম্বর প্রশ্ন বলছে যে প্রথম কোন প্রাণী পোষ মেনেছিল? এটা আমরা সবাই জানি, কুকুর সবারই প্রথমে পোষ মেনেছিল। 18 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 18 নম্বর প্রশ্ন বলছে যে সাঁতরাগাছি ঝিলে শীতকালে পরিযায়ী পাখিরা আসে কেন? উত্তর হবে পরিযায়ী পাখিরা যেখানে বসবাস করে সেখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা থাকে, তাই সেই ঠান্ডার হাত থেকে বাঁচতে এইসব পাখিরা কম শীতের দেশে চলে আসে, প্রায় 2 মাস কাটিয়ে নিজের দেশে আবার ফিরে যায়। সাঁতরাগাছি ঝিলে কম শীতযুক্ত অঞ্চলে অবস্থিত হওয়ার পরিযায়ী পাখিরা শীতকালে এখানে এসে থাকে। 19 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে পশু পাখিদের পোষ বানালে মানুষদের কি কি সুবিধা হয়? দেখে নাও উত্তরে কি বলছে, কি কি সুবিধা হয়। উত্তর হলো চাষের কাজে বা যানবাহন হিসেবে এদের ব্যবহার করা যেতে পারে, এদের থেকে আমরা দুধ, ডিম, মাংস প্রভৃতি পেয়ে থাকি। পরবর্তী টপিকটা দেখো, পরবর্তী টপিক কি বলছে, কে বন্য কে পোষা, মানে এক কথায় কে বন্য পশু এবং কে পোষা সেটা আমরা দেখে নেব। 1 নম্বর প্রশ্ন কি বলছে যে পাখি ভালো লাগলে পাখিকে না পুষে কি করা উচিত? উত্তর হলো গাছের ডালে খাবার ঝুলিয়ে রাখবো, পাখিরা যখন খুশি এসে খেয়ে যাবে, তখন পাখিকে দেখব। 2 নম্বর হলো কয়েকটি পালিত পাখির নাম লেখো। উত্তর কি বলছে? বলছে টিয়া, ময়না, কাকাতুয়া প্রভৃতি এগুলো হলো পালিত পাখি। 3 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে কয়েকটি বন্য পশুর নাম লেখো। উত্তর কি? বাঘ, সিংহ, ভাল্লুক প্রভৃতি এরা হলো বন্য পশু। তাহলে কয়েকটি বন্য পশুর নাম আমরা দেখে নিলাম। 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে আমরা টিয়া পাখি কেন পুষি? উত্তরে কি বলছে দেখো, উত্তর বলছে টিয়া পাখি দেখতে খুব ভালো এবং খুব ভালো ডাকতে পারে, তাই আমরা টিয়া পাখি পুষে থাকি। 5 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে পোষা টিয়া এবং হাঁসের মধ্যে পার্থক্য কি? উত্তরে কি বলছে দেখো, বলছে হাঁস সারাদিন জলে চড়ে বেড়ায়, কিন্তু সন্ধ্যাবেলায় ডাক না দিলেও তারা ঠিক তাদের বাসায় ফিরে আসে। অন্যদিকে টিয়া পাখিকে যতই পোষ মানানো হোক না কেন, কোনোভাবেই তারা একবার যদি খাঁচার দরজা খোলা পেলে তারা আকাশে উড়ে যায় আর ফিরে আসে না। 6 নম্বর প্রশ্ন কি বলছে? বন্যপ্রাণীরা অন্যদের আক্রমণ করে কেন? উত্তরে কি বলছে দেখো, উত্তর বলছে কোনো বন্যপ্রাণী অকারণে কারো ক্ষতি করে না, কেউ তাদের ক্ষতি করতে এলে এবং তাদের খাদ্য ও থাকার জায়গায় কেড়ে নিলে তারা তাদের উপর আক্রমণ করে বসে। 7 নম্বর প্রশ্ন কি বলছে? 7 নম্বর প্রশ্ন বলছে যে বন্যপ্রাণীদের সঙ্গে আমাদের কেমন আচরণ করা উচিত? উত্তরে কি বলছে দেখো, উত্তরে বলছে বন্যপ্রাণীরা স্বভাবে কি বলছে, উত্তর কি বলছে? বলছে বন্যপ্রাণীরা স্বাধীনভাবে বাঁচতে বা বেঁচে থাকতে ভালোবাসে, প্রকৃত নিয়মে তারা খাদ্য সংগ্রহ করে এবং অনুকূল বাসস্থান খুঁজে নেয়, তাই আমাদের উচিত তাদের এই স্বাধীন বাসস্থানে বা জীবনযাপনে কোনো রকম বাধা সৃষ্টি না করা। এছাড়া আমাদের চারপাশে যে সকল বন্যপ্রাণীরা আছে তারা যাতে তাদের প্রাকৃতিক খাদ্য ও বাসস্থান থেকে বঞ্চিত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পরবর্তী টপিকটা কি বলছে দেখো, পরবর্তী টপিকটা বলছে যে বাড়ির কাছেই এত উদ্ভিদ। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে জলাশয়ে জন্মায় এমন 3টি উপকারী শাকের নাম লেখো। উত্তর কি বলছে? একটা হেলেঞ্চা, কুলেখাড়া আর ব্রাহ্মী শাক। 2 নম্বর প্রশ্ন কি বলছে? গাছ চেনা সহজ কেন? উত্তরে কি বলছে দেখো, বলছে গাছ
ছুটে পালাতে পারবে না, অনেকক্ষণ ধরে গাছকে দেখা যাবে, ফলে আমরা খুব সহজেই গাছকে চিনে ফেলবো। 3 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ঢেঁকি শাক আসলে কি? উত্তর কি বলছে, এক ধরনের ফান হলো ঢেঁকি শাক। 4 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে হেলেঞ্চা শাকের স্বাদ কেমন? উত্তর কি হবে, তেতো, খুবই তেতো। 5 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কুলেখাড়া গাছ কেমন দেখতে? কুলেখাড়া গাছ আমরা সচরাচর মাঠের দিকে আমরা দেখে থাকি। উত্তর কি বলছে, এই গাছ কাঁটাযুক্ত এবং এর পাতা সরু ও লম্বা হয়ে থাকে। আমাদের শরীর দুর্বলতার কারণে আমরা বেশিরভাগ কুলেখাড়া পাতার রস খেয়ে থাকি। 6 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে কুলেখাড়া শাক আমাদের কী উপকার করে? উত্তর কি বলছে, কুলেখাড়ার রস রক্তাল্পতা প্রতিরোধ করে। শরীরে রক্ত যখন আমাদের কমে আসে বা যখন শরীরে দুর্বলতা আসে তখন আমরা বেশিরভাগ কুলেখাড়ার রস খেয়ে থাকি। 7 নম্বর প্রশ্নে বলছে কোন শাক আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে? উত্তর কি হবে, ব্রাহ্মী শাক। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরবর্তী টপিক কি, ঘরের কাছে কত প্রাণী, এই ভিডিওটা খুব শীঘ্রই তোমাদের আমি প্রোভাইড করে দেবো। তো অবশ্যই যারা নতুন বন্ধু আছে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, না হলে এক একটা ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো অবশ্যই সঙ্গে থেকো, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের আমরা প্রোভাইড করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।